মানুষকে বিনা বিচারে বেড়ে ফেলার কাজে তারা জড়িত হয়ে গেল। এটা পুলিশ করলেও যেমন করে আমাদের গ্রহণযোগ্য ছিল না, আবার সামরিক বাহিনীরা সম্পৃক্ত যেটা করেছে সেটা গ্রহণযোগ্য। পার্টির মধ্যে যে সকল বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে, যে কটা ঐক্যমত হয় নাই, আপনারা আলোচনা চালিয়ে সেই কটা বিষয়ে ন্যূনতম একটা ঐক্যমতের প্ল্যাটফর্ম আমরা তৈরি করার, এবং সেটা তারা চেষ্টা করেছে। নেচার হলো সব বিষয়ে আমরা সবসময় সবাই একমত হতে পারি না। একটা ন্যূনতম অবস্থানে আমরা পৌঁছতে পারি। তারা যে সকল সংস্কার গুলো ইতিমধ্যেই অনেকগুলো সংস্কারের কার্যক্রম কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে। পুলিশের অধীনে র্যাবে সামরিক অফিসারদেরকে প্রদান করা হলো। আমরা যারা সামরিক বাহিনীতে তখন ছিলাম, রিলেটিভলি একটু সিনিয়র, আমরা তখন সেটার ভিতরে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল, এবং আমরা তার প্রতিবাদ বলতে পারি না, বাট আমরা আমাদের সিনিয়রদেরকে বলেছিলাম যে স্যার এই কাজটা ঠিক হচ্ছে না। কারণ অ্যাজ এ কমিশন অফিসার আমরা কিন্তু শপথ নিয়েছি একভাবে, আমরা যোদ্ধা, রাষ্ট্রপতি দ্বারা আমরা কমিশন প্রাপ্ত। আর পুলিশ বাহিনীতে যারা আসেন তারা হলো বিসিএস ক্যাডারের মাধ্যমে আসে, তাদের শপথ আর আমাদের শপথ এক না। আমি যেখানে শপথ নিয়েছি সশস্ত্র বাহিনীতে যোদ্ধা হিসেবে দেশ রক্ষার জন্য, আর তারা শপথ নিয়েছেন শৃঙ্খলা বাহিনীর হিসেবে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তাহলে আপনি আমাকে বাহিনী থেকে বাহিনীতে ইউনিফর্ম চেঞ্জ করে, আমার র্যাঙ্কের স্ট্রাকচার চেঞ্জ করে পুলিশের অধীনে আপনি আমাকে প্রদান করলেন, এটা সামরিক বাহিনীর সাথে যায় না। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো সামরিক বাহিনীকে আপনি পুলিশের কাছে কেন নিয়োগ করবেন? আমরা যদি পুলিশে স্পেশাল ফোর্স লাগে আপনি আলাদা করে ভর্তি করান, তাদেরকে কমান্ডো ট্রেনিং লাগলে সামরিক বাহিনীর অধীনে কমান্ডো ট্রেনিং দেন, বিদেশি ট্রেনিং লাগলে বিদেশি ট্রেনিং দেন, স্পেশালাইজেশনের কোর্স করান, তাদেরকে তৈরি করেন। বাট ওয়াই সামরিক বাহিনীর অফিসাররা পুলিশ অফিসের অধীনে কাজ করবে? এটা নিয়ে একটা ক্ষোভ আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার সামরিক বাহিনীর অফিসারদেরকে যখন পুলিশের সাথে সম্পৃক্ত করে দিলেন, সেখানে যেই সামরিক বাহিনীর মানুষেরা দেশ রক্ষার জন্য নিজের জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছিল, তারা এখন অন্যায় কাজে মানুষকে বিনা বিচারে বেড়ে ফেলার কাজে তারা জড়িত হয়ে গেল। এটা পুলিশ করলেও যেমন করে আমাদের গ্রহণযোগ্য ছিল না, আবার সামরিক বাহিনীরা সম্পৃক্ত যেটা করেছে সেটাও গ্রহণযোগ্য নয়। এই সুযোগে জিয়াউল হাসানদের মতো কিছু কুলঙ্গার, কিছু ভাড়াটে গুন্ডা বাহিনীর মতো গুন্ডা সামরিক বাহিনীতে তৈরি হল। আমি কেন বলছি এই কথাটা গুন্ডা এবং কুলাঙ্গার? জিয়াউল হাসানকে দেখে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে সবিনয় জানাতে চাই, দিস ইজ নট দ্য রিফ্লেকশন অফ দ্য আর্ম ফোর্সেস। এক জিয়াউল হাসান আমাদের ইজ্জত সম্মানকে ক্ষয়েছে, সে কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর রেপ্লিকা না। হি ইজ এন এক্সাম্পল বাই ইটসেলফ। তারেক সিদ্দিকীর মতো একটা দুষ্ট প্রকৃতির মানুষ সশস্ত্র বাহিনীতে জন্ম হয়েছে সত্য, কিন্তু হি ইজ নট এন এক্সাম্পল অফ দ্য মিলিটারি ফোর্সেস। তারা কিছু মানুষ সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করেছে। আজকে সশস্ত্র বাহিনীর অনেক অফিসারদের পাসপোর্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, অনেক অফিসারদেরকে চাকরিরত অবস্থার মধ্যে তাদেরকে বিচার আওতায় আনা হচ্ছে, যেটা আগে পৃথিবীতে কোথাও কখনো হয়নি। এগুলো সশস্ত্র বাহিনীর মধ্যে একদম অসন্তোষ তৈরি করছে। সুতরাং এই বিষয়টা জিয়াউল হাসানরা করেছে। আমি আইসিটির বিভিন্ন লয়ার যারা এখানে কাজ করছে তাদের সাথে ব্যক্তিগত আলোচনার মধ্যে যেটা জানতে পেরেছি, শত শত মানুষকে গুম খুনের সাথে জিয়াউল হাসান এবং তার টিমের দ্বারা জড়িত ছিল। আমি আপনার আজকে অনুষ্ঠানের মাধ্যমে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হোক এবং তাদের যোগ্য শাস্তি তারা পান, সেই দাবি আমরা আজকে করছি। এবং গুম যে তারা করেছে তাদের মধ্যে অনেকে স্বীকার করেছে, এবং গুমের মাধ্যমে তারা যে খুন করেছে, নৃশংসভাবে খুন করেছে, তথ্য প্রমাণ দ্বারা সেটা আজকে আইসিটিতে আলোচনা হচ্ছে। এবং আমাদের লজ্জা এবং তা হেড হয়ে যায় একজন সামরিক বাহিনীর অফিসার এরকম গুন্ডামি করতে পারে। সুতরাং এইটা বন্ধ হোক।
এবং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এটাও অনুরোধ করব যে সশস্ত্র বাহিনী অত্যন্ত দ্রুততার সাথে সরকারের সাথে আলোচনা করে তাদের সামরিক বাহিনীর অফিসারকে সামরিক বাহিনীতে ফিরিয়ে নেওয়া হোক। র্যাবে যদি তাদের দরকার পড়ে তারা পুলিশ বাহিনী থেকে লোককে স্পেশালি ট্রেনিং করে তারা র্যাবকে সাজাক, কিন্তু সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে সশস্ত্র বাহিনীতে ফিরিয়ে দেওয়া হোক, যাতে করে এই ধরনের দুঃসাহসী কাজ আর কেউ করতে না পারে এবং সশস্ত্র বাহিনীর বদনামিটা বাকি না হতে হয়। দ্বিতীয় বিষয় আসি সংস্কারের বিষয়। আপনি জানেন যে সংস্কারের প্রথম যে 6টা কমিশন করা হয়েছিল, করার পরে ডক্টরিনের সংস্কার কমিশন গুলো করার আগে 2 দিন ব্যাপী একটা জাতীয় ঐক্যমতের সেমিনার করেছিল, যেখানে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, সকল পার্টি থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাদ দিয়ে বা আওয়ামী লীগ জোটের যে 14-15টা দল আছে তাদেরকে বাদ দিয়ে সকল পার্টির লিডারদেরকে দাওয়াত দিয়েছিল এবং ভাগ্যক্রমে আমিও সেই দাওয়াতের অংশীদার ছিলাম। এবং সেখানে আমি আমির হোসেন মোহাম্মদ চৌধুরী বিএনপির, তারপরে জোনায়েদ সাকি সাহেব এবং আরো অনেকেই আমরা একই সেশনে বক্তব্য রেখেছি। এরপর পরে ঐক্য কমিশন গঠিত হলো। ঐক্য কমিশন আপনারা জানেন সকল পলিটিক্যাল পার্টিকে চিঠি দিল, আমরা আমাদের মতামত দিয়েছি। তার উপরে ভিত্তি করে ঐক্য কমিশন ইতিমধ্যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে। সেখানে অনেক আলোচনাতে আমি নিজের শরীর ছিলাম এবং সেখানে 166টা প্রস্তাব তারা ফাইনালি সকল পলিটিক্যাল পার্টির থেকে এনে তারা আমাদের কাছে উপস্থাপন করলেন। আমরা আবার আমাদের মতামত দিলাম। আমার পার্টির কথা বলতে পারি যে আমরা 166টার মধ্যে আমরা 108টাতে প্রাথমিকভাবে একমত হয়েছিলাম। আমরা সংস্কারগুলাই কি জুলাই সনদ, মানে এখানে একটু না, আমি আসছি আপনাকে ব্যাখ্যাটা না করলে জুলাই ঘোষণা আর হচ্ছে যে সংস্কার, তিনটি বিষয় এটা 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 একই সূত্রের কথা। আমি সেই জন্য আপনাকে বলছি, এখন আমরা যেরকম করে 108টাতে একমত হলাম, কলেজ অলি সাহেবের পার্টি 120টাতে একমত হলো, এইরকম করে করতে করতে প্রায় সকল পার্টি বলতে পারে সবগুলা, আমি আনুমানিক ভাবে যদি আমি বলি তাহলে 95% প্রস্তাবনার মধ্যে সকল পার্টি কোনো না কোনো ভাবে একমত হয়েছে। 20-30টা পয়েন্ট আছে যে পয়েন্টগুলোর মধ্যে সকল পার্টি আলোচনা করলেও শেষ পর্যন্ত ঐক্যমতে পৌঁছতে পেরেছে। বিএনপি কিছু জায়গাতে একমত হয় নাই, আপনার জামাত ইসলামী কিছু পার্টি জায়গাতে একমত হয় নাই, আমাদের মতো পার্টিরা কোনো কোনো ক্ষেত্রে আমরা একমত হইনি। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো জুলাই সনদের ব্যাপারে আমাদের বক্তব্য ছিল আমরা সকল পার্টির মধ্যে যে সকল বিষয়গুলো ঐক্যমত হয়েছে, যে কটা ঐক্যমত হয় নাই আপনারা আলোচনা চালিয়ে সেই কটা বিষয়ে ন্যূনতম একটা ঐক্যমতের প্ল্যাটফর্ম আমরা তৈরি করার, এবং সেটা তারা চেষ্টা করেছে শেষ পর্যন্ত। জুলাই সনদের যে বিষয়টা আসছে সেটা হলো যে ড্রাফট আমাদের কাছে পাঠানো হয়েছিল, যেটা পরে ডক্টর স্যার পরে পড়লেন। সেই সনদটা হচ্ছে কি কিছুটা স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে আমাদের, আমি বলছি আপনাকে, স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে আমাদের যেরকম করে একটা যুদ্ধের ঘোষণাপত্র ছিল, স্বাধীনতার ঘোষণাপত্র ছিল, যেটা সংবিধানের আমাদের সংবিধানে যেটাকে অ্যাড করা হয়েছিল, ঠিক ওই রকম একটা সনদ, জুলাই সনদ, এখানে সবার সাথে আলোচনা করে এটাকে ডেভেলপ করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। তার ড্রাফট কপি আমাদের কাছে পাঠানো হয়েছে। আমরা আবার এটাকে আমাদের পার্টিতে বসে আলোচনা করে আমরা আমাদের পার্টিগুলো বলেছি, প্রত্যেকটা পার্টি তাদের পক্ষ থেকে বলেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য সেটা হলো যে সকল বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করেছিলাম, অনেকগুলো বিষয় তারা জুলাই সনদে আনে নাই। কেন আনে নাই আমরা ঠিক জানি না, আসা উচিত ছিল এই সকল বিষয়। আমরা যেরকম বলেছিলাম যে ফেসিস্ট গভর্নমেন্টের বিষয়ে পরে সেটা আসছে, আমরা বলেছিলাম যে শহীদদের কিছু কথা সেখানে আসতে হবে, আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ যেখানে, আওয়ামী লীগের সময় যেখানে আপনার যেখানে ওই যে মাদ্রাসা ছাত্রদেরকে হেফাজতের প্রোগ্রামে যাদেরকে গণহত্যা চালানো হলো, সেই বিষয়টা এখানে আসা উচিত ছিল। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টা
রেফারেন্স সেখানে আনা উচিত ইত্যাদি ইত্যাদি বিষয়, সেগুলো সেখানে আনে নাই। তো যাই হোক, একটা সনদ তারা পাঠিয়েছে। সনদের সেকেন্ড পার্টটা হলো সকল পার্টি যে ঐক্যমতের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাবগুলোতে এগ্রি করলো সেটার একটা তালিকা এটার সাথে জয়েন করার কথা ছিল। দুর্ভাগ্যজনক বলা সত্য, 5 আগস্টে ডক্টর ইউনূস স্যার যেদিন এটা পড়লেন সনদের এই পার্টটা, সেখানে সকল পার্টি তখনও পর্যন্ত সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে ঐক্যমত্য প্রচার করতে পারে নাই, যার কারণে ওই দিন এই সনদের সাথে ঐক্যমত্য কমিশনের যে তালিকা, সেই তালিকার এখনো যুক্ত করা যায়নি। কিন্তু আমরা এখন ওয়েট করছি সকল পার্টি যখন এই সকল ঐক্যমত্য গুলো, এই সকল সংস্কার প্রস্তাবগুলোতে একমত পোষণ করবে, সেটা ওই সনদের সাথে এটা যোগ হবে, তারপরে সেটা সংবিধানের যেখানে রাখা সেখানে রাখার ব্যাপারে আমরা তখন একমত হব। এখন আমরা যেটা মনে করি সেটা হলো, যত দীর্ঘ সময় ধরে ঐক্য কমিশনের মেম্বাররা আলোচনা করলেন পার্টির সাথে, বাংলাদেশের মানুষের বা বাঙালিদের একটা, বাংলাদেশি মানুষের একটা এক ধরনের নেচার হলো সব বিষয়ে আমরা সবসময় সবাই একমত হতে পারি না। একটা ন্যূনতম অবস্থানে আমরা পৌঁছতে পারি, তারা যে সকল সংস্কার গুলো ইতিমধ্যেই অনেকগুলো সংস্কারের কার্যক্রম কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে, অনেকগুলো প্রক্রিয়াধীন আছে, যেগুলোতে সাংবিধানিক ভাবে পার্লামেন্ট ছাড়া করতে পারবে না, এই বিষয়গুলো পার্লামেন্টের জন্য রেখে আমরা সবাই যদি একমতে স্বাক্ষরটা করে ফেলি, এবং তাহলে পার্লামেন্টে যখন বৈঠক বসবে সেই বৈঠকের 1, 2, 3টা বৈঠকের মধ্যেই এই সংস্কার কার্যক্রম গুলোকে শেষ করে ফেলা উচিত। তারা যেটা 2 বছর সময় দিচ্ছেন, এটা গ্রহণযোগ্য নয়, এটা আমরা মানি নাই, এবং মেজরিটি পলিটিক্যাল পার্টি সেটা কিন্তু মানে নাই। সুতরাং এই প্রসেসটা এখনো চলমান আছে, আমাদেরকে আরো কিছুদিন সময় ওয়েট করতে হবে। যেভাবে হোক না কেন সংস্কারের বেশিরভাগ কার্যক্রমগুলো ইলেকশনের পূর্বেই এটা আশা করি বাস্তবায়ন হবে। যে সাংবিধানিক বাধ্যবাধকতা যেটা আছে সেটাও তো সংবিধান সংশোধনের জন্য পরবর্তী পার্লামেন্ট গঠন করতে হবে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে অন্য কোনো বাধ্যবাধকতা নাই, বাধা নাই। আমরা মনে করি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হইতে হবে এবং সংস্কারের মৌলিক কাজগুলো ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন করতে হবে, সেটা সম্ভব। এবং আমি মনে করি এই সকল সংস্কারগুলোকে সম্ভাবনার তার উন্মোচন করে বাস্তবায়ন করেই এই নির্বাচন এর মধ্যে করাটা সম্ভব, আর দীর্ঘায়িত করাটা কোনো প্রকারেই উচিত না, কাম্য নয়।